আদনানের আগমনে ময়ূরী ছিটকে দূরে সরে গেল। একটা সময় লজ্জায় লাল হয়ে আদনানকে পাশ কাটিয়ে ঘর থেকেই বেরিয়ে গেল। তাহসিন কটমটে দৃষ্টি মেলে তাকিয়ে আছে আদনানের দিকে। আদনান দৌড়ে এসে তাহসিনের পা জড়িয়ে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ভাই তোর কপাল পুড়ল রে, অফিস থেকে তোকে কল করেছিল কিন্তু তোর ফোন অফ, তোর চাকরি গেল বোধহয়। তাহসিন পা ঝাড়া মেরে আদনানকে সরিয়ে দিয়ে ফোন হাতে নিয়ে দেখলো পুতুল ফোন বন্ধ করে রেখেছে। ফোন অন করে বেশ কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল সে। আদনান ফের ওর পা জড়িয়ে ধরে বলল, এবার আমার বেতনটা একটু বাড়িয়ে দিতে বল না ভাই, তোর পিছু পিছু ঘুরতে আমার আর ভালো লাগে না, শালা হাঁকতে গেলেও তোর পিছু যেতে হয়। তাহসিন আরাম করে বালিশে মাথা রাখলো আর চোখে আদনানের একটুখানি মুখশ্রী দেখে বলল, তোর কাজই আমার লেজ ধরে থাকা, পাটা টিপে দে তো। তুই কিন্তু শত্রুতা করছিস আমার সাথে। প্রথমত আমি তোর বড় ভাই, দ্বিতীয় তোর কাজই আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করা। এই হারামি, কয়েকদিন আগে না তোর স্যালারি বাড়লো? বাড়ছে, ওই টাকায় কি হয়? তুই তো লাখ লাখ টাকা পকেটে ভরিস, তাই তোর গায়ে লাগে না। চুপচাপ পা টিপে দে। গলাটা টিপে দেই? বেশি কথা বললে তোর চাকরি খাবো আমি। এমনিতেই আমার রোমান্সের মাঝে এসে সব বিগড়ে দিয়েছিস, শালা ভালো করে পাটে। ময়ূরী ঘর থেকে বেরিয়ে দেখলো হিমি খাবার গরম করে ডাইনিং টেবিলে রাখছে। পুতুল একটা সাদা বিড়াল কোলে নিয়ে মেঝেতে বসে আছে। মেয়েটা এত আদুরে, তার ভাইয়ের কথা মনে পড়ে গেল। হিমি ময়ূরীকে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হেসে বলল, এই যে নতুন বউ, তোমায় কি বলে ডাকবো, নাম ধরে নাকি ভাবি বলে? ময়ূরী হিমির কথায় তার নিকট এগিয়ে গিয়ে মুচকি হেসে বলল, নাম ধরে ডাকবেন? তোমার নাম কি? দিলরুবা ফরাজি, তবে সবাই ময়ূরী বলে ডাকে। বাহ, সুন্দর নাম, তাহলে আমিও ময়ূরী বলে ডাকবো, আপনার ইচ্ছা। হিমি মুচকি হাসলো, যাও দেখি তোমার জামাইকে ডেকে নিয়ে আসো, তোমাদের জন্য রান্না করে রেখেছিলাম আমি। ময়ূরী শাড়ির আঁচল আঙুলে মুড়িয়ে হাঁসফাঁস করছিল। হিমি সেটা বুঝতে পেরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? জবাবে ময়ূরী বলল, আপনি কে হন ওনার? ওর ফ্রেন্ড এবং সহকর্মী, আমরা একই অফিসে জব করি। আপনি চাকরি করেন? হ্যাঁ। বিয়ে করেননি? হিমি খিলখিল করে হেসে উঠল। বয়স তার 28 এখনো হয়নি, তবে বিয়ের বয়স পেরিয়ে এসেছে বহুদিন আগে। তাকে দেখলে বয়স বোঝা যায় না ঠিক, তবে বয়স জানার পর মানুষের রিয়াকশন কিছুটা হতভম্বই থাকে। সে মাথা নাড়িয়ে না বুঝালে ময়ূরী মাথা নাড়ে। পুতুল তার বিড়াল ছানাকে কোলে নিয়ে হিমির পায়ের কাছে এসে শরীর ঘেঁষে দাঁড়িয়েছে। হিমি তাকে কোলে উঠিয়ে ময়ূরীকে দেখিয়ে বলল, নতুন মায়ের সাথে কথা বলেছ? পুতুল হিমির কাঁধে মাথা রেখে ময়ূরীর দিকে তাকিয়ে বলল, নতুন মা অনেক ঝাল। ময়ূরী ভ্রু কুঁচকে ফেলল। হিমি আশ্চর্য হয়ে বলে, ঝাল মানে? নতুন মা আমার সাথে কথা বলে না। হিমি ময়ূরীর দিকে তাকালো। ময়ূরী পিটপিট করে বাচ্চাটার মায়াবী মুখ পানে তাকিয়ে আছে। কি মিষ্টি দেখতে মেয়েটা, কিছুটা তাহসিনের মতো, তবে গায়ের রং টুকটুকে ফর্সা। মা বোধহয় ফর্সা ছিল। ময়ূরী পুতুলকে হাত বাড়িয়ে কোলে তুলে নিয়ে সোফায় গিয়ে বসলো। তার পাশে পুতুলকে বসিয়ে দিয়ে আদুরে গলায় বলল, তুমি জানো আমি তোমার কি হই? পুতুল মাথা নাড়িয়ে বলল, মা। ময়ূরী তাকিয়ে রইল বাচ্চাটার দিকে। কি সুন্দর করে মা বলে ডাকলো তাকে। আমাকে তুমি মা বলেই ডাকবে? পুতুল ময়ূরী শাড়ির আঁচল হাতে পেঁচাতে পেঁচাতে বলল, মাকে তো মা বলেই ডাকতে হয়, বাবা বলেছে তোমাকে আম্মা বলে ডাকতে। তাহসিন তখন ঘর থেকে বেরিয়ে এলো। চেয়ার টেনে বসতে বসতে আর চোখে বউ বাচ্চার দিকে তাকিয়ে হিমিকে খাবার দিতে বলল। ময়ূরী, পুতুল, আদনান সবাই রাতের খাবার সেরে ঘুমানোর সময় ময়ূরী বলল, সে তাহসিনের সাথে থাকবে না। তাহসিন মাত্রই ঘরের দরজা লাগাচ্ছিল। ময়ূরীর কথা শুনে পিছু ঘুরে দাঁড়ালো। তাহসিন এগিয়ে এলো ময়ূরীর নিকট। পাশে দূরত্ব রেখে বসতেই ময়ূরী বলল, খারাপ ভাববেন না, তবে আমি আপনাকে কিছু কথা বলতে চাই। বলো। ময়ূরী লম্বা শ্বাস টানলো, কণ্ঠ নরম করে বলল, স্বামী স্ত্রী একসাথে থাকবে এটা স্বাভাবিক, কিন্তু আমি আসলে একটু সময় চাইছি আপনার কাছে। বিয়েটা হুট করেই হয়ে গেছে, তাছাড়া আমার এই বয়সে বিয়ে করার ইচ্ছেও ছিল না। আশা করি আপনি আমার সমস্যাটা বুঝতে পারবেন। ময়ূরী আর চোখে তাহসিনের শান্ত বদন দেখে ফের বলল, আমি আপনাকে সেইভাবে চিনি না, আমার মনে হয় একে অপরকে কিছুটা সময় দেওয়া উচিত। একটা সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা ভীষণ দরকার। আমি আসলে আপনাকে আগে একটু বুঝতে চাই। তাহসিন ঠোঁট কামড়ে হাসলো। ছোট বউয়ের মাথায় হাত বুলিয়ে বলল, আমি তোমার প্রস্তাব গ্রহণ করলাম। তুমি বোধহয় ভয় পাচ্ছ আমি স্বামীর অধিকার ফলাবো এর জন্য, তাই তো? স্বামী স্ত্রীর মধ্যে এটা স্বাভাবিক হলেও অবশ্যই আমাদের সময় নেওয়া উচিত। তোমার স্বামী কাপুরুষ নন। তাহসিন ময়ূরীর এক হাত মুঠোয় নিয়ে মুচকি হেসে বলল, তুমি যতদিন না নিজে থেকে আমার কাছে আসবে
ততদিন আমি তোমাকে কোনো কিছু নিয়ে জোর করব না। আমি তো আগেই বলেছি আমার কোনো চাওয়া পাওয়া নেই। যত খুশি সময় নাও। তবে হ্যাঁ, বিয়ে যখন একবার করেছি মৃত্যুর আগ অবধি তুমি আমার। আল্লাহকে সাক্ষী রেখে যখন কবুল পড়েছ তখন স্বামীর সকল আদেশ মেনে চলবে। আমি কখনো তোমার খারাপ চাইব না। যা করব সব তোমার ভালোর জন্যই। ময়ূরী মাথা নাড়ল। তাহসিন আদনানের ঘরে গিয়ে ময়ূরীর জন্য পুরো ঘর পরিষ্কার করে দিল। পুতুলকে বলল আজ আম্মার সাথে ঘুমাতে। ময়ূরী পুতুলকে নিয়ে ঘরের দরজা বন্ধ করতেই তাহসিন আদনানকে বলল, তুই তোর ফ্ল্যাটে থাকবি নাকি আমার ঘরে? আদনান ব্যাককেলের মতো তাহসিনের দিকে তাকিয়ে রইল। কি হচ্ছে এসব? সে নখ মুখে দিয়ে একবার তার ঘরের দিকে তাকিয়ে আবার তাহসিনের দিকে তাকালো। আশ্চর্য হয়ে বলল, ভাবি আমার ঘরে গেল কেন? ও আজ থেকে ওখানেই থাকবে। কিন্তু কেন? তাহসিন গম্ভীর হয়ে আদনানের কাঁধে হাত রাখলো। এটা তোর ভাবির পার্সোনাল ব্যাপার। আদনান বুঝলো। ময়ূরীর ব্যাপার নিয়ে আর মাথা ঘামালো না। সে তাহসিনের ঘরের দিকে যেতে যেতে বলল, আমার ওই ভুতুরে ফ্ল্যাটে ভূতের সাথে প্রেম করার জন্য যাব নাকি? তুই আয়, আজ তোর সাথে ঘুমাবো। ময়ূরী পুতুলকে নিয়ে শুয়েছে বিছানায়। পুতুলের একটা বাজে অভ্যাস আছে। সে ঘুমানোর সময় সব সময় মুখে কাপড় কামড়ে ধরে রাখে। আজও ময়ূরীর শাড়ির আঁচল দাঁতে চেপে শুয়ে পড়ল। ময়ূরী অবাক হয়ে দেখল সেটা। সে আঁচল তার মুখ থেকে বের করে বলল, এটা কি করছো তুমি? পুতুল ময়ূরীর শরীর ঘেঁষে কাছে এগিয়ে এলো। ছোট ছোট দুই হাত দিয়ে তার শরীরখানা জাপটে ধরে ঘুমু ঘুমু কণ্ঠে বলল, চোখে ঘুম। ময়ূরী মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিল। কিছু সময় যেতেই পুতুলের ভারী নিঃশ্বাসের শব্দ ভেসে এলো। ময়ূরী উপরে ঝুলতে থাকা ফ্যানের দিকে তাকিয়ে রইল। এমন কিছু ঘটনা নিজের জীবনের সাথে ঘটবে সে কল্পনাও করেনি। নিয়তি আসলেই বড্ড অদ্ভুত। আল্লাহ যেটা চান সেটা হবেই। তবুও বুকের কোথাও একটা শান্তি কাজ করছে। তাহসিনকে তার ভালো লাগতো। লোকটা সুন্দর করে বুঝিয়ে কথা বলে। কেমন করে যেন তার মনের কথাগুলোও জেনে যায়। তার জায়গায় অন্য পুরুষ হলে বোধহয় আগে শারীরিক সম্পর্কে জড়াতো। তাহসিন তো তেমন কিছুই করেনি। উল্টো কবুল বলার পর থেকেই লোকটা তার যত্ন নিয়ে মরিয়া হয়ে উঠেছে। তবুও সে বিয়েটা মানতে পারছে না। দীর্ঘশ্বাস ফেলল সে। আল্লাহ যেটা ভাগ্যে লিখে রেখেছেন সেটাই কবুল। গতকাল বৃষ্টি হয়নি। উত্তপ্ত দুপুর বেলায় বক্কর ক্ষেত দেখে সবে বাড়ি ফিরেছেন। মধু আজ রান্না করেছে। বাড়িতে তার মামাতো ভাই এসেছে। ফিরোজা বেগম ব্যস্ত হয়ে ভাইয়ের ছেলের জন্য খাবারের ব্যবস্থা করছেন। বক্কর বাড়ি ফিরতে ফিরোজা বেগম হাতের কাজ রেখে বললেন, ওয়াহিদ এসেছে বাড়িতে। বক্কর আশ্চর্য হয়ে বললেন, তোমার ভাইয়ের ছেলে ওয়াহিদ? হ্যাঁ। তিনি ভীষণ অবাক হলেন এই সংবাদ শুনে। ফিরোজা বেগমের বাপের বাড়ি থেকে ওয়াহিদ আর তার মা ছাড়া কেউ কখনো এই বাড়িতে আসে না। তাছাড়া ওয়াহিদও আজ বহু বছর পর ফুফুর বাড়ি এসেছে। তিনি ঘরে ঢুকলেন। ওয়াহিদকে দেখেই নিজে থেকে আগে সালাম দিলেন। আসসালামু আলাইকুম আব্বাজান, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম ফুপ্পা, আল্লাহ ভালো রেখেছেন। আপনার কি খবর? এই তো আছি। তিনি এগিয়ে গিয়ে পালঙ্কে বসলেন। বক্কর ভালো করে ওয়াহিদের দিকে তাকালেন। ছেলেটা উজ্জ্বল শ্যামলা, বেশ লম্বা চওড়া, সুন্দর দেখতে। বয়স 29, পেশায় পুলিশ, এসআই পদে আছে। তোমার বাবা মা কেমন আছে? ভালো আছে ফুপ্পা। আম্মা একটু অসুস্থ, তবে আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে। বেশ ভালো। হঠাৎ আজ ফুফুর কথা মনে পড়লো যে ফুফুর সাথে অনেকদিন দেখা হয় না, তাই ভাবলাম আজ গিয়ে একটু দেখা করে আসি। মধু ঠান্ডা শরবত নিয়ে এলো। সেটা ওয়াহিদের সামনে দিয়ে বক্কর বললেন, ওয়াহিদ কি মাত্র আসছো? ওয়াহিদ মাথা নাড়ালো। বক্কর উঠে বসলেন। বাইরে গিয়ে স্ত্রীর সাথে টুকটাক কথা বলে বাজারের উদ্দেশ্যে বের হলেন। ফিরোজা বেগম রান্নাঘরে ঢুকেছেন। বাড়িতেই দেশি মুরগি ছিল। পাশের বাড়ির এক ছেলেকে দিয়ে জবাই করিয়েছেন। ওয়াহিদকে শরবতের গ্লাস এগিয়ে দেওয়ার পর মধু ঘর থেকে বের হতে চাইলে ওয়াহিদ পিছু ডাকে তাকে। মধু পিছু ঘুরে দাঁড়ালে ওয়াহিদ পাশে এসে বসতে বলে। মধু চুপচাপ পাশে গিয়ে বসে। কি খবর তোমার? মধু মুচকি হেসে বলে, ভালো আছি। ময়ূরীর খবর কি? তাকে তো বাড়িতে দেখছি না। ময়ূরীর বিয়ে হয়েছে ভাইয়া। ওয়াহিদ হতবাক এহেন কথায়। সে আশ্চর্য কণ্ঠে বলল, বিয়ে হয়েছে মানে? চেয়ারম্যান বাড়ি থেকে প্রস্তাব এসেছিল। চেয়ারম্যান সাহেবের প্রস্তাব আব্বা ফেরায়নি। এটা কোনো কথা হলো? ময়ূরীর বয়সই বা কত? ওনা পড়াশোনা করছে। চেয়ারম্যান সাহেব বলেছেন ওকে পড়াবেন। কার সাথে বিয়ে হয়েছে? ওনার মেজনাতি তাহসিন ভাইয়ের সাথে। ওয়াহিদ আর প্রশ্ন করল না। মধু ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর ফিরোজা বেগম বললেন, উঠোন নোংরা হয়েছে, পরিষ্কার করে খাবারের আয়োজন করতে।